চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা গ্রুপ 16 প্রথম সদস্য অক্সিজেনের পরীক্ষাগারে প্রস্তুতি এবং ওজন গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতি আর এই দুটো গ্যাসীয় পদার্থের বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে গ্রুপ 16 প্রথম মৌল অক্সিজেন বাকি সদস্যদের তুলনায় ভিন্ন আচরণ করে। এই ভিন্ন আচরণ দেখাবার কারণ কি এবং এরকম ভিন্ন আচরণের দুই একটা উদাহরণ নিয়ে আমরা প্রথমে একটু জেনে নিই। অক্সিজেনের অস্বাভাবিক আচরণের কারণ। অস্বাভাবিক আচরণের কারণ দেখব আমরা, কেন অস্বাভাবিক আচরণ দেখায়। তো আমরা জানি প্রথম সদস্য অক্সিজেন অস্বাভাবিক আচরণ দেখাবার কারণ অক্সিজেন আকারে সব থেকে ছোট, ফলে আকারে ছোট এবং এর তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি উচ্চ, সেই সঙ্গে এদের ডি অরবিটাল নেই। বাকিগুলোর কিন্তু ডি অরবিটাল আছে, ডি অরবিটাল নেই। এই সমস্ত কারণের জন্য অক্সিজেন অন্যান্য সদস্যের তুলনায় কিন্তু ভিন্ন আচরণ করে, অর্থাৎ অস্বাভাবিক আচরণ করে। নিশ্চয় মনে থাকবে অক্সিজেন আকারে ছোট, এর তড়িৎ ঋণাত্মকতা উচ্চ এবং সেই সঙ্গে এর কিন্তু ডি অরবিটাল নেই, এবং এই কারণগুলোর জন্য অক্সিজেন অন্যান্য সদস্যের তুলনায় কিন্তু ভিন্ন আচরণ করে। যেমন আমরা এরকম অস্বাভাবিক আচরণের উদাহরণ দেখব। অস্বাভাবিক আচরণের উদাহরণ, ঠিক আছে। যেমন আমরা যদি প্রথমে একটা উদাহরণ দেখার চেষ্টা করি, অস্বাভাবিক আচরণ গ্রুপের অন্যান্য সদস্যগুলো কিন্তু উচ্চতর জারণ স্তর দেখাতে পারে, অক্সিজেন কিন্তু উচ্চতর জারণ স্তর দেখাতে পারে না। অক্সিজেন, মনে রাখবে, অক্সিজেন উচ্চতর জারণ স্তর দেখায় না, জারণ স্তর দেখায় না। না দেখাবার কারণ কি বলতো? কারণ এর ডি অরবিটাল নেই, ডি অরবিটাল নেই। আর কি কারণ? এ অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে না, অষ্টক সম্প্রসারণ ঘটে না। এ কারণে অক্সিজেন কিন্তু উচ্চতর জারণ স্তর দেখাতে পারে না। কিন্তু অন্যান্যগুলো কি দেখায়? অন্যান্যরা +2, +4, +6 জারণ অবস্থা দেখায়। এই হলো জারণ অবস্থা প্রদর্শন করে বা জারণ অবস্থা দেখায়। কেন দেখাতে পারে অন্যান্যগুলো? কারণ অন্যান্যদের কি আছে? অন্যান্যদের ডি অরবিটাল বর্তমান, ডি অরবিটাল বর্তমান, মনে থাকবে। এ কারণে কিন্তু অন্যান্যগুলো কি করতে পারে? অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে, অষ্টক সম্প্রসারণ ঘটে। এই হলো একটা উদাহরণ আমরা দেখলাম। তাহলে অন্যান্য সদস্য তুলনায় অক্সিজেন কিন্তু ভিন্ন আচরণ করে, এবং ভিন্ন আচরণের কারণ হলো আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা উচ্চ, ডি অরবিটাল নেই। এরকম একটা ভিন্ন আচরণ উদাহরণ, যেমন অক্সিজেন উচ্চতর জারণ স্তর দেখাতে পারে না, কিন্তু বাকিগুলো দেখতে পাচ্ছ +2, +4, +6 ইত্যাদি উচ্চতর জারণ স্তর দেখাতে পারে। এবং এর কারণটাও আমরা বলতে পারো অক্সিজেনের ডি অরবিটাল থাকে না, অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে না, কিন্তু বাকিগুলোর ডি অরবিটাল থাকায় অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে। সেজন্য অক্সিজেনের উচ্চতর জারণ স্তর দেখা যায় না, কিন্তু বাকি সদস্য গ্রুপ 16 পরিবারের অন্যান্য সদস্য কিন্তু উচ্চতর জারণ স্তর দেখায়। আমরা এরকম একটা 2 নম্বর উদাহরণ একটু দেখে নিব। 2 নম্বর আর একটা উদাহরণ দেখব। অক্সিজেন কি করতে পারে? অক্সিজেন পি পাই বহু বন্ধন গঠন করতে পারে, বহু বন্ধন গঠন করে। কেন বহুবন্ধন গঠন করে বলো তো? অক্সিজেন পি পাই বহুবন্ধন কেন গঠন করতে পারে? কারণ অক্সিজেনের আকার আর তড়িৎ ঋণাত্মকতা উচ্চ, এবং এ কারণে পি পাই বহুবন্ধন গঠন করতে পারে। কিন্তু অন্যান্যরা পি পাই বহুবন্ধন গঠন করে না,
গঠন করে না। অন্যান্য সদস্য অক্সিজেন ছাড়া বাকি যে সদস্যগুলো আছে তারা কিন্তু পি পাই বহুবন্ধন গঠন করতে পারে না। কারণ কি বলতো? কারণ অন্যান্য পরমাণুগুলোর আকার বড় ফলে কার্যকরী পি যে অরবিটাল আছে সে পি অরবিটালের অভিলাপন ঘটে না। পি অরবিটালের অভিলাপন ঘটে না, এই কারণে তারা তৈরি করতে পারে না। আর একটা ধর্ম মনে থাকবে, তাহলে অক্সিজেন পি পাই বহুবন্ধন গঠন করতে পারে, কিন্তু অন্যান্যগুলো পারে না। এবং অন্যান্যগুলো না পারার কারণ কি বলতো? অন্যান্যগুলোর আকার বড় হয়, কার্যকরী পি অরবিটালের যে কার্যকরী ওভারল্যাপিং কিন্তু ঘটাতে পারে না। আমরা আরেকটা ধর্মের উদাহরণ যদি নিই, যেমন অক্সিজেন হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, হাইড্রোজেন বন্ধন গঠন কোথায়? H2O তরল। কিন্তু অন্যান্যরা কি বলতো? অন্যান্যরা H বন্ধন গঠন করতে পারে না, H বন্ধন গঠন করে না। সেজন্য কি হয়? সেজন্য H2S H2SE এরা কিন্তু গ্যাসীয়। ফলে অক্সিজেনের হাইড্রাইড জল তরল, আর বাকিগুলোর যে হাইড্রাইডগুলো আছে সে হাইড্রাইডগুলো কিন্তু গ্যাসীয়, এবং এটা তরল আর বাকিগুলোর গ্যাসীয় হওয়ার বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তাহলে অক্সিজেন এ ধরনের কিন্তু অস্বাভাবিক আচরণ করে, অস্বাভাবিক ধর্ম দেখায়, এবং এটা তরল হওয়ার কারণ হলো এই জলের অণুগুলো হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সংযোজিত অবস্থা থাকে। অক্সিজেনের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা উচ্চ হয়, অক্সিজেন কিন্তু H বন্ধন গঠন করতে পারে, এবং অন্যান্যগুলো H বন্ধন গঠন করতে পারে না, কারণ অন্যান্যগুলোর আকার খুব বড়। বোঝা গেছে? আমরা আরও পার্থক্য করতে পারি। তোমরা বলতে পারবে যে অক্সিজেন মৌলটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক বলো তো? এবং চৌম্বক ধর্ম, অক্সিজেন ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? ফলে এই হলো অক্সিজেন একই পরিবারের সদস্য অন্যান্যদের তুলনায় ভিন্ন আচরণ দেখাবার কারণ, এবং ভিন্ন আচরণের দুই একটা আমরা উদাহরণ দেখে নিলাম। এবার আমরা এই অক্সিজেন বা ডাই অক্সিজেন যাকে বলা হয়, সেই ডাই অক্সিজেন অর্থাৎ অক্সিজেন গ্যাস এর পরীক্ষাগারে আমরা অন্যান্য প্রস্তুতি এবং এর বিভিন্ন ভৌত রাসায়নিক ধর্ম আমরা একটু দেখে নেব। ডাই অক্সিজেনের প্রস্তুতি। ডাই অক্সিজেন বিভিন্নভাবে এ থেকে পরীক্ষাগারে প্রস্তুতির টেকনিক একরকম। বিভিন্ন যৌগকে তাপীয় বিয়োজনের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। ফলে আমরা বিভিন্ন জিনিসগুলো দেখে নিব, যেমন তাপীয় বিয়োজন দ্বারা আমরা বেশ কিছু যৌগ থেকে কিন্তু সরাসরি অক্সিজেন তৈরি করতে পারি। যেমন ওরকম একটা উদাহরণ যদি দিই, যেমন লেড নাইট্রেটকে যদি তাপ দেওয়া যায়, তাহলে লেড নাইট্রেট বিয়োজিত হয় লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি করে। এইভাবে কিন্তু আমরা অক্সিজেন পেতে পারি তাপীয় বিয়োজন, লেড নাইট্রেটকে যদি উত্তপ্ত করা যায়। আমরা আরও যদি দেখি, যেমন পটাশিয়াম ক্লোরাইডকে যদি উত্তপ্ত করা যায়, তাহলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন পাওয়া যায়। এইভাবে আমরা পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে পেতে পারি। তবে বেশ কিছু যৌগের আমরা উদাহরণ দিতে পারি যাদেরকে উত্তপ্ত করে আমরা অক্সিজেন পেতে পারি। যেমন আমরা যদি দেখি K2 পটাশিয়াম ডাইক্রোমেটকে যদি উত্তপ্ত করা যায়, তাহলে পটাশিয়াম ক্রোমেট, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হয়। আমরা আরও উদাহরণ দিতে পারবো, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি উত্তপ্ত করা যায়, তবু আমরা অক্সিজেন পাই। পটাশিয়াম ম্যাঙ্গানেট প্লাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। এছাড়া লেড বোর যে যৌগ আছে, রেড লেড Pb3O4, একেও যদি উত্তপ্ত করা হয় তাহলে কিন্তু এটাকে লিথার্জ বলা হয়। মনে রাখবে, লিথার্জ, এই যৌগটাকে লিথার্জ বলা হয়, এবং অক্সিজেন পাওয়া যায়। এভাবে আমরা বেশ কিছু যৌগকে যদি উত্তপ্ত করি তাহলে কিন্তু আমরা অক্সিজেন পেতে পারি। দেখতে পাচ্ছ যৌগ লেড নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং রেড লেড, এই সমস্ত যৌগকে যদি উত্তপ্ত করা যায় তাহলে এরা তাপীয় বিয়োজনে অক্সিজেন উৎপন্ন করে। আমরা পরীক্ষাগারে অক্সিজেনকে কীভাবে তৈরি করা যাবে বলো তো? পরীক্ষাগারে অক্সিজেনকে তৈরি করা যাবে কিভাবে? তো মনে রাখবে বেশ কয়েকটা পদ্ধতি আছে।
বেশ কয়েকটা পদ্ধতিতে আমরা পরীক্ষাগারে অক্সিজেনকে তৈরি করতে পারি। ঠিক আছে, তোমরা বলতে পারবে লেড নাইট্রেটকে উত্তপ্ত করে যে বাদামি বর্ণের গ্যাসটা উৎপন্ন হয় সেই গ্যাসটার সংকেত কি? দেখো, পরীক্ষাগারে প্রস্তুতি আমরা দেখে নেব। পরীক্ষাগার প্রস্তুতি তো ডাইঅক্সিজেনের পরীক্ষাগারে প্রস্তুতির জন্য সাধারণত পারঅক্সাইড থেকে তৈরি করা বেশ সুবিধাজনক। যেমন আমরা যদি দেখি 1 নম্বর পদ্ধতির কথা যদি বলি, সোডিয়াম পারঅক্সাইড। এই সোডিয়াম পারঅক্সাইডের সাথে যদি জলের বিক্রিয়া ঘটানো যায় তাহলে খুব সহজে আমরা অক্সিজেন পেতে পারি। এভাবে আমরা অক্সিজেন তৈরি করতে পারি। এছাড়াও পরীক্ষাগারে যে পদ্ধতিটা মূলত ব্যবহার করা হয় সেটা হলো পটাশিয়াম ক্লোরেট, এবং এই পটাশিয়াম ক্লোরেটকে যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে প্রায় 400 কেলভিনে উত্তপ্ত করা হয় তাহলে পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয় এবং সেক্ষেত্রে আমরা পরীক্ষাগারে খুব সহজে অক্সিজেন তৈরি করতে পারি। এছাড়াও আমরা আরও পদ্ধতি আছে, যে পদ্ধতিতে যেমন আমরা তৈরি করতে পারি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সালফুরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি সোডিয়াম পারঅক্সাইডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে এই বিক্রিয়াটার সাহায্যে আমরা অক্সিজেন তৈরি করতে পারি। এবং এই বিক্রিয়াটাতে যে সমস্ত যৌগ উৎপন্ন হবে, পটাশিয়াম সালফেট প্লাস ম্যাঙ্গানিজ সালফেট প্লাস সোডিয়াম সালফেট উৎপন্ন হবে, অক্সিজেন উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। এভাবে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সোডিয়াম পারঅক্সাইডের বিক্রিয়া ঘটিয়েও পরীক্ষাগারে অক্সিজেন তৈরি করতে পারি। ফলে যে কোনো একটা পদ্ধতি দিয়ে আমরা কিন্তু খুব সহজে অক্সিজেন তৈরি করতে পারি। মনে থাকবে? আমরা আবার শিল্প প্রস্তুতি, কমার্শিয়ালি যে অক্সিজেন তৈরি করা হয় সেই অক্সিজেনের ক্ষেত্রে বেশ কয়েকটা পদ্ধতি, যেমন বায়ু থেকে আমরা তৈরি করতে পারি। বায়ুর আংশিক পাতন যদি শীতলীকরণ করা হয় জুল থমসন পদ্ধতিতে তাহলে সেক্ষেত্রে অক্সিজেন এবং নাইট্রোজেন অক্সিজেন পাওয়া যায়। এর মধ্যে প্রথমে নাইট্রোজেন পাতিত হয়, পৃথক হয়, অক্সিজেন পড়ে থাকে। এছাড়াও আমরা কি করতে পারি, শিল্প প্রস্তুতিতে আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করা হয়। জলের তড়িৎ বিশ্লেষণ দ্বারা আমরা খুব সহজে তৈরি করতে পারি। আমরা যদি জলের তড়িৎ বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে কিন্তু জল তড়িৎ বিশ্লেষণ করে হাইড্রোজেন এবং অক্সিজেন পেতে পারি। এভাবে খুব সহজে কিন্তু অক্সিজেন তৈরি করা যায়। এগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে অক্সিজেনের প্রস্তুতি। আমরা এবার অক্সিজেনের বিভিন্ন ধর্মগুলো দেখে নিব। যেমন অক্সিজেনের যদি ভৌত ধর্ম, অনেকেরই জানা আছে অক্সিজেন আমরা ছোটোবেলা থেকে পড়ছি, কিন্তু যদি বলতে বলা হয় বলো তো অক্সিজেনের 2, 3, 4টা ভৌত ধর্ম, তখন কিন্তু আমরা আর বলতে পারি না। তাই কিনা 1টা 2টা বলার পর আর বেশি বলা যায় না, সেই জন্যই একটু দেখে নিতে হয় বেশ কিছু অক্সিজেনের ভৌত ধর্ম বর্তমান, এবং সেই ভৌত ধর্মগুলো আমরা একবার রিভিশন দিয়ে নিব। যদিও জানা আছে আমাদের, সেই ভৌত ধর্ম একবার আমরা জেনে নিব। যেমন এটা বর্ণহীন আর গন্ধহীন এবং স্বাদহীন। এটা বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, এবং এটা জলে কিন্তু স্বল্প দ্রাব্য। প্রায় দ্রাব্য নেই বললে হয়, সামান্য দ্রাব্য, জলে স্বল্প দ্রাব্য। এবং সেই সঙ্গে মনে রাখবে এটা লিটমাসের বর্ণের পরিবর্তন করে না। লিটমাসের বর্ণের পরিবর্তন ঘটায় না, মনে থাকবে। আরও এর মনে রাখবে বিশেষ কিছু বৈশিষ্ট্য মনে রাখবে, যেমন এটা দহনে সহায়ক, নিজে জ্বলে না, মনে থাকবে। অর্থাৎ নিজে অদাহ্য কিন্তু দহনে সহায়ক। আমরা জানি অক্সিজেন নিজে অদাহ্য কিন্তু দহনে সহায়ক। সেই সঙ্গে মনে রাখবে যে অক্সিজেনের মধ্যে বিজোড় ইলেকট্রন থাকায় এটা কিন্তু প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়। এই হলো ভৌত ধর্ম। বর্ণহীন, গন্ধহীন একটা পদার্থ, গ্যাসীয় পদার্থ, যেটা জলে স্বল্প দ্রাব্য, লিটমাসের বর্ণের পরিবর্তন করতে পারে না, নিজে অদাহ্য কিন্তু দহনে সাহায্য করে, এবং এটা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। আমরা এবার অক্সিজেনের রাসায়নিক ধর্মগুলো দেখে নিব। অক্সিজেন বেশ কিছু রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, তবে রাসায়নিকভাবে অক্সিজেনের সক্রিয়তা একটু কম।
বোঝা গেছে? ফলে রাসায়নিক ধর্ম নিয়ে আমরা যদি কথা বলি, রাসায়নিক ধর্ম যদি দেখি অক্সিজেনের, তাহলে বেশ কিছু বিক্রিয়া অংশগ্রহণ করলেও এর রাসায়নিক ধর্মের ক্ষেত্রে আমরা যদি শুরুটা দেখি তাহলে দেখব এটা কিন্তু রাসায়নিকভাবে, একটু মনে রাখবে, রাসায়নিকভাবে কম সক্রিয়। এবং রাসায়নিকভাবে কম সক্রিয় হওয়ার কারণ কি বলো তো? রাসায়নিকভাবে কেন এটা কম সক্রিয় হয়? কোনো পদার্থ রাসায়নিকভাবে কম সক্রিয়তার বিভিন্ন কারণ থাকে, যেমন অক্সিজেন অক্সিজেন বন্ধন, যে বন্ধন বিয়োজন এনথালপি উচ্চ, এবং এই বন্ধন বিয়োজন ভাঙার জন্য বেশি শক্তি দরকার হয় বলে রাসায়নিকভাবে এটা একটু কম সক্রিয়। কিন্তু মনে রাখবে যে বিক্রিয়াগুলি কিন্তু অক্সিজেনের বিক্রিয়াগুলি তাপদায়ী, অর্থাৎ এক্সোথার্মিক বিক্রিয়া। অক্সিজেনের যে বিভিন্ন রকম বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেই বিক্রিয়াগুলোর বেশিরভাগই তাপদায়ী, এক্সোথার্মিক, তাপ উৎপন্ন হয়। আমার কথা বোঝা গেছে? তো বেশিরভাগ কি তাপদায়ী, মনে থাকবে। আর তাপদায়ী হওয়ার ফলে কি হয় বলো তো? বিক্রিয়া শুরু হলে তারপরে কিন্তু চলতে থাকে। এই কথা বোঝা গেছে? সুতরাং শুরু হতে চায় না বিক্রিয়াগুলোকে, যেহেতু বিয়োজন শক্তির মান খুব উচ্চ। কিন্তু বিক্রিয়াটা একবার শুরু হয়ে গেলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং সেই তাপে বিক্রিয়া কিন্তু তখন চলতে থাকে। সেই জন্য শুরুটা একটু দেরি হলেও বিক্রিয়া একবার শুরু হয়ে গেলে চলতে থাকে। এবং অক্সিজেন ধাতু অধাতু বিভিন্ন যৌগের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন যৌগ তৈরি করে। আমরা সে সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমে ধাতুর সঙ্গে বিক্রিয়া, এবং ধাতুর সঙ্গে সাধারণ উষ্ণতায় এই সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে, এবং কি করে বলো তো? অক্সাইড গঠন। যেমন আমরা যদি দেখি সোডিয়ামের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয় সোডিয়াম অক্সাইড তৈরি হয়। ক্যালসিয়ামের সাথে যদি অক্সিজেন সাধারণ উষ্ণতায় ক্যালসিয়াম অক্সাইড তৈরি, এভাবে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে সাধারণ উষ্ণতায়। কিন্তু আমরা যদি বলি জ্বলন্ত ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া কি করে? জ্বলন্ত ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে। জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা অক্সিজেনপূর্ণ গ্যাস যারা প্রবেশ করালে বিক্রিয়া ঘটবে এবং ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। আমরা যদি অ্যালুমিনিয়াম ক্ষেত্রে দেখি, অ্যালুমিনিয়াম আয়রন, এদেরকে যদি বাতাসে দহন করা হয়, বাতাসে দহন করলে অক্সাইড উৎপন্ন হয়। এই হলো বিভিন্ন ধাতুর সঙ্গে বিক্রিয়া। যেমন অ্যালুমিনিয়ামকে যদি বাতাসে পুড়ানো যায় অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়। বোঝা গেছে? এই হলো ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া। ফলে কিছু ধাতু, যে সমস্ত ধাতু ভীষণ সক্রিয় তাদের সাথে সাধারণ উষ্ণতা বিক্রিয়া ঘটে, কিন্তু কিছু ধাতু জ্বলন্ত অবস্থায় বিক্রিয়া করে এবং কিছু বাতাসে পুড়ালে তারা কিন্তু বলে ধাতুর সক্রিয়তা যত হ্রাস পায় তত তাদেরকে দহন করা দরকার হয়। এই হলো ধাতুর সঙ্গে আমরা বিক্রিয়া দেখলাম। এবার অধাতুর সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া দেখি, বেশ কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে যেখানে অধাতুর মধ্যে পড়ে, জানা আছে আমাদের নিশ্চয়ই। অধাতুর সঙ্গে যেমন আমরা যদি দেখি অধাতু, মনে রাখবে যে এই হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয় প্রায় 1073 কেলভিন উষ্ণতায়, তাহলে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়। বেশ উচ্চ উষ্ণতায় কিন্তু এই বিক্রিয়াটা করে। 1 নম্বর বিক্রিয়া মনে রাখবো। আমরা 2 নম্বর বিক্রিয়া যদি মনে রাখি, নাইট্রোজেনের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয় প্রায় 3300 কেলভিন, খুব হেভি উষ্ণতায়, প্রায় 3300 কেলভিন উষ্ণতায় তৈরি হয় নাইট্রিক অক্সাইড। এলো অধাতুর সঙ্গে বিক্রিয়া। আমরা যদি কার্বনকে বাতাসে পুড়াই তাহলে কার্বন বাতাসের সঙ্গে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই হলো বিভিন্ন অধাতুর সাথে অক্সিজেন কিন্তু বিক্রিয়া করে এবং বিভিন্ন অক্সাইডগুলো তৈরি করে। এই শর্তে ভিন্ন শর্তে ভিন্ন তৈরি হয়। ঠিক আছে? আমরা যদি যৌগের সাথে বিক্রিয়া দেখি, যৌগের সাথে যদি বিক্রিয়া দেখি তাহলে বিভিন্ন যৌগের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে এবং বিভিন্ন পদার্থ কিন্তু তৈরি হয় যৌগের সঙ্গে।
বোঝা গেছে? যেমন এরকম একটা যৌগ যদি দেখি, যেমন দেখো সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইডের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয় সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়, সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড তৈরি, এবং এই বিক্রিয়াটা যে আমরা যে বিক্রিয়াটা ঘটাই প্রায় 723 কেলভিন উষ্ণতায় 2 ATM চাপে প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অনুঘটকের উপস্থিতি এই বিক্রিয়াটা ঘটে। এবং বিক্রিয়াটা বলতে পারবে আমাদের পরিচিত এই বিক্রিয়াটা কিন্তু কি বলো তো, বলতে পারবে? এই বিক্রিয়াটা হলো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড পদ্ধতির একটা বিক্রিয়া, মূল বিক্রিয়াটা। আমরা আরেকটা বিক্রিয়া যদি দেখি, যেমন দেখো অ্যামোনিয়ার সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে NO তৈরি হয় প্লাস জল তৈরি হয়। এই বিক্রিয়াটা প্রায় 1100 কেলভিনে ঘটানো হয় প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে। এটাও একটা ভালো বিক্রিয়া, বলতে পারবে এই বিক্রিয়াটা কোথায় পেয়েছো? গ্রুপ 15তে আমরা পড়েছি, অস্বীকার করতে পারবে না, ঠিক কিনা বলো? কোথায়? এটা আমরা পেয়েছি অস্টওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির মূল বিক্রিয়াটা, তাই কিনা বলো? আমরা আরও যৌগের সাথে যদি বিক্রিয়া দেখি, যেমন হাইড্রোকার্বন, মিথেন বা এই ধরনের যে কোনো হাইড্রোকার্বনকে যদি দহন করা যায় তাহলে তারা কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে। এই হলো বিভিন্ন যৌগের সাথে অক্সিজেনের বিক্রিয়া। ফলে বিভিন্ন ধরনের বিক্রিয়ায় অক্সিজেন বা ডাই অক্সিজেন অংশগ্রহণ করে এবং প্রত্যেকটা বিক্রিয়া প্রচুর তাপ উৎপন্ন হয়। ফলে বিক্রিয়া শুরুটা একবার হয়ে গেলে কিন্তু বিক্রিয়া চলতে থাকে। আমরা অক্সিজেনের এবার দেখে নেব শনাক্তকরণ, কি করে অক্সিজেনকে শনাক্তকরণ করা যেতে পারে। এই কথা বোঝা গেছে? তার তোমরা বলতে পারবে যে অস্টওয়াল্ড পদ্ধতিতে যে অনুঘটক ব্যবহৃত হয় সেই অনুঘটকের নাম কি? তো বলো তো, একটা টেস্ট টিউবের মধ্যে একটা বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাসীয় পদার্থ আছে, এটা যে অক্সিজেন আমি কি করে শনাক্ত করব? বলতে পারবে যে এটা অক্সিজেন কি করে শনাক্ত করব? এটা যে অক্সিজেন কি করে শনাক্ত করব? তখন আমরা কি করব, এই গ্যাসের সংস্পর্শে আমরা NO-কে ধরব। বোঝা গেছে? NO, নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড কি হয়? অক্সিজেন গ্যাসের সংস্পর্শে NO2-তে পরিণত হয়, যেটা বাদামি বর্ণের। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে একটা অজানা গ্যাস যদি NOর সংস্পর্শে নিয়ে আসার ফলে বাদামি বর্ণ ধারণ করে তাহলে আমরা বলবো ওই গ্যাসটা কিন্তু অক্সিজেন। কারণ অক্সিজেন কি করে? অক্সিজেনের সংস্পর্শে বর্ণহীন নাইট্রিক অক্সাইড বাদামি বর্ণ ধারণ করে, বর্ণহীন নাইট্রিক অক্সাইড। এইভাবে আমরা পরীক্ষাগারে অক্সিজেনকে শনাক্ত করতে পারি। এছাড়াও অন্য শনাক্তকরণ আছে। অক্সিজেন পূর্ণ সিলিন্ডারের মুখটা খুলে, গ্যাস জারের মুখ খুলে যদি জ্বলন্ত পাটকাঠি বা দেশলাই কাঠি ধরা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? দেশলাই কাঠিটা তীব্রতার সঙ্গে জ্বলবে। বোঝা গেছে? এভাবেও আমরা শনাক্ত করতে পারি। কিন্তু যদি হাইড্রোজেন হয় তাহলে কী হবে বলো তো? হাইড্রোজেন হলে দেশলাইয়ের কাঠিটা নিভে যাবে, গ্যাসটা জ্বলবে। কিন্তু এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে কিন্তু দেশলাইয়ের কাঠিটাই তীব্রতার সঙ্গে জ্বলতে থাকবে। এবার বলো তো অক্সিজেন কি কাজে লাগে? অক্সিজেনের ব্যবহার বলতে পারবে? মনে হবে সব জানা কথা, কিন্তু বলতে গেলে আটকে যাবে। আমরা এটাই স্বাভাবিক, একটা দুটো ব্যবহার বলার পর আমরা আর বলতে পারি না, তাই কিনা বলো? তো অক্সিজেনের ব্যবহার আমরা সচরাচর যে অক্সিজেনের আমরা ব্যবহারগুলো দেখি তাহলে দেখবে যে রকেটের জ্বালানি হিসাবে মূলত ব্যবহার করে, রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। বোঝা গেছে? এছাড়া যে ডুবুরি জানা আছে তো, ডুবুরি বা পর্বতে যারা আরোহণ করে, পর্বতারোহী কি করে? শ্বাসকার্যে অক্সিজেন ব্যবহার করে, শ্বাসকার্যে O2 ব্যবহৃত হয়, তাই কিনা বলো? বিভিন্ন জায়গায় রকেটে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় অক্সিজেন। তারপরে ডুবুরি, পর্বতারোহী। এছাড়াও আমরা কি করি? ঝালাইয়ের কাজে অক্সি অ্যাসিটিলিন শিখা প্রস্তুতিতে বা অ্যাসিটিলিন শিখা প্রস্তুতিতে আমরা অক্সিজেনকে ব্যবহার করে থাকি, শিখা প্রস্তুতিতে। এই হলো অক্সিজেনের বা ডাই অক্সিজেনের সাধারণ একটা ধারণা, প্রস্তুতি। বোঝা গেছে? সেই সঙ্গে এদের বিভিন্ন ধরনের রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম এবং ব্যবহার। আমরা আবার বিভিন্ন রকমের যে অক্সাইড আছে সে বিভিন্ন রকম অক্সাইডের একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করব। অক্সিজেন ধাতু বা অধাতুর সাথে যুক্ত হয়,
যে বাইনারি যৌগগুলো গঠন করে, দ্বিযৌগগুলো গঠন করে, সেই দ্বিযৌগগুলোকে আমরা অক্সাইড বলে থাকি। এবং আমাদের কিছু কিছু নলেজ তো আছে অক্সাইড সম্পর্কে, আম্লিক অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, প্রশম অক্সাইড। এই অক্সাইড, বিভিন্ন ধরনের অক্সাইডেরই আমরা আরেকটু রিভিশন করে নিব আজকের ক্লাসে। সেই বিভিন্ন ধরনের অক্সাইডের সঠিক সংজ্ঞাটা কী বা এদের মধ্যে পার্থক্যটা কীরূপ। সুতরাং অক্সাইডের আমরা একটা ছোট্ট ধারণা তৈরি করার চেষ্টা করব। অক্সাইড, তো আজকে থেকে মনে রাখবে সমস্ত অক্সাইডগুলোকে আমরা দুটো ভাগে কিন্তু ভাগ করি। অক্সাইডগুলোকে একটা হলো সরল অক্সাইড আর একটা হলো মিশ্র অক্সাইড, এরকম প্রথমত দুটো ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এবার সরল অক্সাইডকে যদি আমরা দেখি তাহলে দেখব সরল অক্সাইড আবার বিভিন্ন রকম হতে পারে, যেমন আম্লিক, যেমন ক্ষারকীয়, হতে পারে উভধর্মী, প্রশম ইত্যাদি। এছাড়া অক্সাইডকে আমরা আরেকটা অন্য দৃষ্টিকোণ থেকে ভাগ করি, সেই অক্সাইডগুলোকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করি। যেমন অক্সাইডকে সাধারণত যেটা নরমাল অক্সাইডে ভাগ করা হয়, নরমাল অক্সাইড, আবার পার অক্সাইড, আবার সুপার অক্সাইড, সাব অক্সাইড, এরকম আমরা বিভিন্ন ভাগে অক্সাইডের, বুঝতে পারছেন একটা ছোট্ট ধারণা। সমস্ত অক্সাইডগুলো আমরা প্রথমে একটা দৃষ্টিকোণ হলো সরল আর মিশ্র এভাবে, আর এটা হলো অক্সিজেনের পরিমাণের ভিত্তিতে, অক্সিজেনের পরিমাণ, সেই পরিমাণের ভিত্তিতে আবার অক্সাইডকে চারটা ভাগে ভাগ করায়। এই ভাগগুলো সম্পর্কেই আমরা আবড়ো খাবড়ো করে হয়তো আগের ক্লাসে, অন্যান্য ক্লাসে পড়েছি, আমরা এবার একটু গুছিয়ে মনে রাখার চেষ্টা করব, যাতে আমাদের বেশ দীর্ঘদিন এই অক্সাইডের একটা সঠিক কনসেপশন থাকে। তো প্রথমে আমরা বলবো সরল, বা আমরা প্রথমে যেটা ধরে নিব যে এদের আম্লিক অক্সাইড কাকে বলবো। আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইড কাকে বলা হয় বলতে পারবে? আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইড যারা কি করবে, জলের সঙ্গে বিক্রিয়ায়, জলের সঙ্গে বিক্রিয়ায় যারা অ্যাসিড তৈরি করে, জলের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিড গঠন করে, যারা অ্যাসিড গঠন করে, যারা মনে থাকবে তাদেরকে আম্লিক অক্সাইড বলা হয়। সাধারণত অধাতু যে অধাতব মৌলের, অধাতব মৌলের অক্সাইডগুলো এরা হয়, অধাতব মৌলের অক্সাইড, এই কথা বোঝা গেছে। সেই সঙ্গে মনে রাখবে এরা কি করে, এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায়, এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় কি করে, লবণ আর জল তৈরি করে, লবণ প্লাস জল গঠন করে। এই হলো আম্লিক অক্সাইডের ছোট্ট একটা মনে রাখার জিনিস। সেই সমস্ত অক্সাইডকে বলা হবে যারা জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড গঠন করবে, এবং যারা অধাতব মৌলের, সাধারণত অধাতব মৌলের অক্সাইডগুলো এরকম আচরণ করে, এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া এরা লবণ আর জল তৈরি করবে। তো প্রথমে দেখি জলের সঙ্গে, যেমন কার্বন ডাইঅক্সাইড হলো একটা আম্লিক অক্সাইড, এবং এটা জলের সঙ্গে বিক্রিয়া করে এবং কার্বনিক অ্যাসিড তৈরি করে। আবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, কার্বন ডাইঅক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করে। এই হলো আম্লিক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। আরও যদি উদাহরণ বলা হয় সালফার ডাইঅক্সাইড, যেমন P2O5, এই অক্সাইডগুলো হলো আম্লিক অক্সাইডের উদাহরণ। এবং আম্লিক অক্সাইডের এই হলো বৈশিষ্ট্য। এরকম ছোট ছোট বৈশিষ্ট্যগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করব। বোঝা গেছে? তোমরা বলতে পারবে সালফার ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কোন অ্যাসিড তৈরি করে? আমরা এবার দেখব ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড কাকে বলা হবে বলো তো? একটা বুঝলে অন্যটা সহজে বোঝা উচিত। ক্ষারকীয় অক্সাইড কাকে বলবো? সহজে বলা যাবে, বলতে কি, জলের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, জলের সঙ্গে বিক্রিয়ায়, জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে। যারা যে সমস্ত অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, সাধারণত ক্ষার ধাতু যে আছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু পর্যায় সারণীতে 1 নম্বর এবং 2 নম্বরে যারা থাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু আর সন্ধিগত ধাতু, সন্ধিগত ধাতুর অক্সাইড, সন্ধিগত ধাতুর অক্সাইডগুলো এই ধরনের ক্ষারকীয় অক্সাইড হয়, সন্ধিগত ধাতুর অক্সাইড হয়। বোঝা গেছে? আর এরা কি করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। বোঝা গেছে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে বলো তো? ক্ষারকীয় অক্সাইডগুলো।
অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করে, লবণ প্লাস জল গঠন করে। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা বলি এরকম ক্ষারকীয় অক্সাইডের উদাহরণ, যেমন আমরা যদি বলি ম্যাগনেসিয়াম অক্সাইড, একটা ক্ষারকীয় অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড কী করবে, জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করে। আর কি করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, যেমন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করে। এই হলো ক্ষারকীয় অক্সাইডের উদাহরণ। ধাতুর সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এইসব ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অক্সাইডগুলো কিন্তু ক্ষারকীয় অক্সাইড হয়। আমরা এবার পরের দেখে নিব, যেমন উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড বোঝা যাচ্ছে নামটা থেকে উভধর্মী অক্সাইড কাকে বলা উচিত। উভধর্মী অক্সাইড যারা কি করবে, অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। যে সমস্ত অক্সাইড অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, মনে থাকবে, তাদেরকে উভধর্মী অক্সাইড বলে। এবং এই ধরনের উভধর্মী অক্সাইড সাধারণত অ্যালুমিনিয়াম, লেড, টিন, জিঙ্ক এরা গঠন করে। বোঝা গেছে, তাদেরকে উভধর্মী অক্সাইড বলে। উদাহরণ যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, যেমন জিঙ্ক অক্সাইড, যেমন টিন ডাইঅক্সাইড, লেড অক্সাইড ইত্যাদি হলো উভধর্মী অক্সাইডের উদাহরণ। বুঝা গেছে। আমরা উদাহরণ দেওয়া, যেমন অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে, এরকম উদাহরণ যদি দিই, জিঙ্ক ডাইঅক্সাইড কি করে, দেখো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড প্লাস জল তৈরি করে। আবার জিঙ্ক ডাইঅক্সাইড ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে, এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে যেমন লবণ Na2 সোডিয়াম জিঙ্কেট প্লাস জল তৈরি করে। ফলে এরা অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে, ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে, সেজন্য এদেরকে উভধর্মী অক্সাইড বলে। মনে থাকবে, এরকম অক্সাইডের উদাহরণ হলো এরা। ঠিক আছে, আমরা আরেক ধরনের অক্সাইড দেখব, প্রশম অক্সাইড। নামটা থেকে বোঝা যাচ্ছে প্রশম অক্সাইড কাকে বলা হবে। প্রশম অক্সাইড কাকে বলা হবে বলো তো। প্রশম অক্সাইড যারা কি করবে, অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না, অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না। উদাহরণ, অ্যাসিড এবং ক্ষার কারোর সাথে বিক্রিয়া করে না। এরকম যদি উদাহরণ বলা হয়, যেমন কার্বন মনোক্সাইড, যেমন NO, N2O ইত্যাদি হলো প্রশম অক্সাইডের উদাহরণ। এরা অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে না এবং ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে না। এই হলো বিভিন্ন ধরনের অক্সাইডের উদাহরণ এবং অক্সাইডগুলোর বৈশিষ্ট্য আমরা একটু দেখে নিলাম। আমরা এবার দেখব অক্সাইডগুলোর আম্লিক এবং ক্ষার ধর্মের প্রবণতাটা কীরকম, ট্রেন্ডটা কীরকম, কিসের উপর নির্ভর করে, কোন অক্সাইডগুলোর আম্লিক ধর্ম বেশি এবং কোন ধরনের অক্সাইডগুলোর ক্ষারীয় ধর্ম বেশি, এই সম্পর্কে আমরা একটু যদি দেখে নিই, তাহলে আমরা দেখব বিভিন্ন যে অক্সাইডগুলো আছে, অক্সাইডের আম্লিক ও ক্ষারীয় ধর্মের প্রবণতা, ট্রেন্ডটা কীরকম, সেটা কিন্তু নির্ভর করবে যে মৌল থেকে অক্সাইডটা তৈরি, সেই মৌলের পর্যায় সারণীতে অবস্থানের উপর নির্ভর করবে সেটা আম্লিক না ক্ষারীয়। বোঝা গেছে। কিসের উপর নির্ভর করবে, সেটা কিন্তু নির্ভর করবে তার আম্লিক বা তার অক্সাইডের আম্লিক বা ক্ষারীয় ধর্মের প্রবণতার উপর। আমার কথা বোঝা গেছে। তো আমরা সেই সম্পর্কে একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। মনে রাখবে, পর্যায় সারণীতে প্রথম স্টেটমেন্ট আমরা মনে রাখব, পর্যায় সারণীতে তার অবস্থানের উপর কিন্তু নির্ভর করে। পর্যায় সারণীতে একই পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যদি অগ্রসর হওয়া যায়, তাহলে ট্রেন্ড যেটা, সেটা ক্ষারীয় অক্সাইডগুলোর ক্ষারীয় ধর্ম থেকে উভধর্মীতে টার্ন নিবে, উভধর্মী, এবং উভধর্মী থেকে শেষে আম্লিকের দিকে পৌঁছাবে। এই ট্রেন্ডটা আমরা লক্ষ্য করি।
বাঁ দিক থেকে ডান দিকে যদি অগ্রসর হওয়া যায় তাহলে ক্ষারীয় ধর্ম থেকে উভধর্মী, উভধর্মী থেকে আম্লিক ধর্ম ট্রেন নেবে। আমরা পর্যায় সারণীতে যদি অবস্থান দেখে নিই, দেখো এখানে সোডিয়াম আছে, সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এই যে মৌলগুলো একই পর্যায় বরাবর আছে এবং সোডিয়াম দ্বারা গঠিত অক্সাইড হলো সোডিয়াম অক্সাইড, এ ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে, অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হবে, সিলিকন ডাইঅক্সাইড তৈরি হবে, P4O10 তৈরি হবে, সালফার ডাইঅক্সাইড, Cl2O7, এইভাবে অক্সাইডগুলো তৈরি করলো। এই অক্সাইডগুলো যদি আমরা প্রকৃতিটা দেখে নিই তাহলে দেখব এটা কিন্তু তীব্র ক্ষারীয়, এই অক্সাইডটা তীব্র ক্ষারীয় এবং এই অক্সাইডটা হবে ক্ষারীয় এবং এটা উভধর্মী, দেখতে পাচ্ছ, এবং এটা মৃদু আম্লিক, মৃদু আম্লিক, এবং এটা আম্লিক, এটা তীব্র আম্লিক, বোঝা গেছে নিশ্চয়ই, এবং এটা অতি তীব্র আম্লিক, অতি তীব্র, এইভাবে কিন্তু প্রবণতাটা আমরা লক্ষ্য করি, অতি তীব্র আম্লিক, বোঝা গেছে নিশ্চয়ই, এইভাবে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা যদি 2 নম্বর উপর থেকে নিচে দেখি, পর্যায় সারণী গ্রুপ বরাবর যদি উপর থেকে নিচে দেখা যায় তাহলে যে ট্রেনটা আমরা লক্ষ্য করি সেই ট্রেনটা হলো আম্লিক ধর্ম থেকে ধীরে ধীরে আম্লিক ধর্ম থেকে কী হবে, ক্ষারীয়তে চেঞ্জ হয়, আম্লিক ধর্ম থেকে ক্ষারীয়, বোঝা গেছে। আমরা এরকম যদি উপর থেকে একটা দেখে নিই, যেমন মনে করো বরন, বরন থেকে তৈরি হলো B2O3, অ্যালুমিনিয়াম থেকে তৈরি হলো Al2O3, গ্যালিয়াম থেকে তৈরি হলো গ্যালিয়াম O3, ইন্ডিয়াম থেকে যে অক্সাইড তৈরি হলো, এবং বরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম আমরা যদি দেখি তাহলে কি দেখব বলো তো, এদের যদি আমরা অক্সাইডগুলো প্রবণতা দেখি তাহলে দেখব এটা কিন্তু আম্লিক এবং এই দুটো উভধর্মী, বোঝা গেছে, এবং এটা মৃদু ক্ষারীয় এবং এটা তীব্র ক্ষারীয়, এইভাবে উপর থেকে নিচে কিন্তু ধর্ম আম্লিক এবং ক্ষারীয় ধর্ম ট্রেন্ডটা আমরা লক্ষ্য করে থাকি, বোঝা গেছে। এই হলো অক্সাইডগুলোর। এবার আরও এই সঙ্গে মনে রাখবে, একই মৌল, অধাতব মৌল যদি একাধিক অক্সাইড গঠন করে তাহলে সেক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবে যে একই মৌল, কেমিস্ট্রি এটা একটা ভালো জায়গা, যে 3 নাম্বার তথ্য মনে রাখবে, একই অধাতব মৌলের অক্সাইডের কী হবে, অক্সাইডে জারণ সংখ্যা বৃদ্ধির সঙ্গে, জারণ সংখ্যা বৃদ্ধির সঙ্গে আম্লিক ধর্ম বৃদ্ধি পাবে, আম্লিক ধর্ম বৃদ্ধি পায়, বোঝা গেছে। এটা একটা ভালো এবং এটা যে কোনো জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। যেমন আমরা যদি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড N2O, ঠিক আছে, তা আবার আমরা যদি N2O তে নাইট্রোজেনের জারণ সংখ্যা 2-1, আমরা যদি NO দেখি নাইট্রোজেনের এর +2, ঠিক আছে, এভাবে জারণ সংখ্যা +2, আমি যদি N2O3 দেখি +3, আমি যদি N2O4 দেখি +4, আবার N2O5 +5, দেখো জারণ সংখ্যা বৃদ্ধির সঙ্গে আম্লিক ধর্ম বাড়তে থাকে। তো জারণ সংখ্যা, একই মৌল নাইট্রোজেন একাধিক অক্সাইড গঠন করেছে, একই মৌল যখন একাধিক অক্সাইড গঠন করবে তখন জারণ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আম্লিক ধর্ম বাড়তে থাকবে। ফলে এরকম আমরা খুব সহজে বলে দিতে পারি, বলো তো SO2 এবং SO3 কার আম্লিক ধর্ম বেশি, যার জারণ সংখ্যা বেশি। এখানে সালফারের জারণ সংখ্যা +3 2 6, বুঝতে পারছো, +6, এখানে সালফারের জারণ সংখ্যা +4, ফলে সালফার ট্রাইঅক্সাইডের আম্লিক ধর্ম বেশি। এটা একটা কেমিস্ট্রির একটা কনসেপশন। একই মৌল যখন একাধিক অক্সাইড তৈরি করবে তাহলে যখন তার যে অক্সাইডের জারণ সংখ্যা বেশি তার আম্লিক ধর্ম বেশি। আমরা আরেকটা তথ্য মনে রাখবো, সন্ধিগত ধাতুগুলো যে আছে, সন্ধিগত ধাতুর অক্সাইডের ক্ষেত্রে মনে রাখবে, সন্ধিগত ধাতুর অক্সাইডে কি হবে, জারণ সংখ্যা বৃদ্ধির সঙ্গে একই রকম জারণ সংখ্যা বৃদ্ধি পেলে আম্লিক ধর্ম বৃদ্ধি পাবে।
আম্লিক ধর্ম বৃদ্ধি পায়। এটা হলো সন্ধিগত ধাতু যখন একাধিক অক্সাইড তৈরি করবে তখন যে অক্সাইডের জারণ সংখ্যা যত বেশি তার আম্লিক ধর্ম তত বেশি। আমরা ম্যাঙ্গানিজে ওরকম যদি ম্যাঙ্গানিজের যদি আমরা দেখে নিই, ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা +2, ঠিক আছে। তারপর আমরা ম্যাঙ্গানিজ M2O3 যদি দেখে নিই জারণ সংখ্যা +3, আমরা যদি MnO2 দেখি জারণ সংখ্যা 4, আমরা যদি Mn2O7 দেখি জারণ সংখ্যা 7, দেখো জারণ সংখ্যা অক্সাইডগুলোতে বাড়ছে, ফলে আম্লিক ধর্মের ট্রেন্ডটা হবে এটা। এই ফলে একাধিক অক্সাইড যখন তৈরি করবে কোনো সন্ধিগত ধাতু তখন যার জারণ সংখ্যার মান বেশি তার আম্লিক ধর্ম তত বেশি। এইভাবে আম্লিক ধর্মের ট্রেন্ডটা আমরা কিন্তু লক্ষ্য করেছি। এছাড়াও আমরা যে দেখলাম অক্সিজেনের পরিমাণের উপর ভিত্তি করে, মনে রাখবে অক্সিজেনের পরিমাণের উপর ভিত্তি করেও অক্সাইড বিভিন্ন রকমের হতে পারে, বোঝা গেছে। অক্সিজেনের পরিমাণের ভিত্তিতে, তো মনে রাখবে অক্সিজেনের পরিমাণের ভিত্তিতে অক্সাইডের শ্রেণীবিভাগ, অক্সাইডের শ্রেণীবিভাগ মানে পরিমাণের ভিত্তিতে, কিন্তু অক্সিজেনের পরিমাণের ভিত্তিতে। যেমন নরমাল অক্সাইড, যে নরমাল অক্সাইড অক্সিজেন নরমাল অক্সাইড, সেখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2। এবং এই ধরনের অক্সাইডের যে অক্সাইডগুলো নিয়ে আমরা কথা বলি, যেমন কার্বন ডাইঅক্সাইড, যেমন মনে করো সালফার ডাইঅক্সাইড ইত্যাদি, এই অক্সাইডগুলোকে আমরা বলবো নরমাল অক্সাইড, যে সমস্ত অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -2 থাকবে এবং অক্সিজেনের পরিমাণটা স্বাভাবিক থাকবে। কিন্তু আরেক ধরনের অক্সাইড আছে যাদেরকে পার অক্সাইড বলা হয়। পার অক্সাইড কাদেরকে বলা হয়? পার অক্সাইড, যেখানে কি হবে পারঅক্সি বন্ধন থাকবে। যে সমস্ত অক্সাইডে পারঅক্সি বন্ধন থাকে, পারঅক্সি বন্ধন, এই বন্ধনটাকে বলা হয় পারঅক্সি বন্ধন। পারঅক্সি বন্ধন থাকবে 1 নাম্বার। 2 নাম্বার অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? -1 হবে। আর 3 নাম্বার যেটা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, মনে রাখবে লঘু অ্যাসিডের সঙ্গে এরা কিন্তু বিক্রিয়া করে H2O2 উৎপন্ন করে। ফলে এই শর্তগুলো যে সমস্ত অক্সাইড পূরণ করবে তাদেরকে পার অক্সাইড বলে। যেমন সোডিয়াম পার অক্সাইড, যেমন বেরিয়াম পার অক্সাইড, বোঝা গেছে। বেরিয়াম পার অক্সাইডের গঠনটা যদি দেখি, দেখো বেরিয়াম পার অক্সাইডের গঠন হলো এটা, এই যে দেখো পারঅক্সি বন্ধন আছে। সোডিয়াম পারঅক্সাইডের গঠন যদি দেখি, সোডিয়াম পারঅক্সাইডের গঠন সবগুলোতে পারঅক্সাইড বন্ধন থাকবে এবং এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করবে। আরেক ধরনের অক্সাইড আমরা যদি দেখি পারঅক্সাইডের পর আমরা দেখব সুপার অক্সাইড। সুপার অক্সাইড কাকে বলবো? সুপার অক্সাইড বোঝা গেছে। সুপার অক্সাইডে কি থাকবে? অক্সিজেন 2- আয়ন বর্তমান থাকে, অক্সিজেন 2- আয়ন থাকবে এবং অক্সিজেনের জারণ সংখ্যা হবে -½ সেই সমস্ত অক্সাইডগুলোকে বলা হবে সুপার অক্সাইড। এবং স্বাভাবিকের তুলনায় অক্সিজেন কিন্তু অতিরিক্ত থাকবে। যেমন এরকম সুপার অক্সাইডের উদাহরণ KO2, তারপরে মনে করো ক্যালসিয়াম সুপার অক্সাইড ইত্যাদি হলো সুপার অক্সাইডের উদাহরণ। এবং এক্ষেত্রে কিন্তু সুপার অক্সাইড কি হয়, এই সুপার অক্সাইডগুলো প্যারাম্যাগনেটিক হয়। প্যারাম্যাগনেটিক কেন? কারণ 13টি ইলেকট্রন কিন্তু এই আয়নের মধ্যে থাকে, 13টি ইলেকট্রন থাকে, সে কারণে এরা কিন্তু প্যারাম্যাগনেটিক ধর্ম বিশিষ্ট হয় সুপার অক্সাইডগুলো। মনে থাকবে, এই হলো সুপার অক্সাইডের উদাহরণ। আমরা এবার দেখব ডাই অক্সাইড। ডাই অক্সাইড তাহলে কাকে বলবো? ডাই অক্সাইড। এবং ডাই অক্সাইডে কি হয়? ডাই অক্সাইড পার অক্সাইডের সমান অক্সিজেন থাকে, মনে থাকবে পার অক্সাইডের সমান অক্সিজেন, কিন্তু এক্ষেত্রে কি হয় এবং জারণ সংখ্যা কত হয়? এক্ষেত্রে জারণ সংখ্যা -2 হয় এবং পারঅক্সি বন্ধন থাকে না। এক্ষেত্রে পারঅক্সি বন্ধন থাকে না,
আর কি করে না, লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না, বিক্রিয়ায় H2O2 উৎপন্ন করে না। বুঝতে পেরেছ? তাদেরকে তখন আমরা বলবো ডাইঅক্সাইড, যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, জিঙ্ক ডাইঅক্সাইড ইত্যাদি। এবং পারঅক্সাইড এবং ডাইঅক্সাইডের মধ্যে পার্থক্য অনেক সময় বলে, বুঝতে পারছো? গঠনগত পার্থক্য যদি দেখো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গঠন কি, এই যে দেখো এরকম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর বেরিয়াম পারঅক্সাইডের গঠন এরকম। তফাৎটা বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে MnO, মনে রাখবে MnO2 হলো ডাইঅক্সাইড, কিন্তু এটা হলো পারঅক্সাইড। তফাৎটা নিশ্চয়ই বোঝা গেছে? এর গঠনটা এরকম আর এর গঠনটা, এর মধ্যে কোনো পারঅক্সি বন্ধন নেই। এছাড়া আরেক ধরনের অক্সাইড আছে যাদেরকে আমরা সাব অক্সাইড বলি, সাব অক্সাইড, যাদের মধ্যে স্বাভাবিকের তুলনায় অক্সিজেনের পরিমাণ কম থাকে। বোঝা গেছে? এবং কি সাব অক্সাইড, সাব অক্সাইড কাকে বলবো বলো তো? অক্সিজেনের পরিমাণ কম থাকে, স্বাভাবিকের তুলনায় অক্সিজেনের পরিমাণ যদি কম থাকে তখন তাদেরকে সাব অক্সাইড বলে। এরকম সাব অক্সাইডের উদাহরণ যদি আমি বলি, যেমন নাইট্রাস অক্সাইড, যেমন কার্বন সাব অক্সাইড, এই হলো সাব অক্সাইডের উদাহরণ। ওজোন গ্যাসের নাম নিশ্চয়ই শুনেছ, ওজোন ছত্র, ওজোন হল। প্রাকৃতিক প্রক্রিয়ায় ওজোন তৈরি হয় এবং অতি বেগুনি রশ্মি, সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি হাত থেকে আমাদের কিন্তু রক্ষা করে, যেটা সাংঘাতিক ত্বকের পক্ষে ক্ষতিকারক, ক্যান্সার সৃষ্টির কারণ। এই ওজোন গ্যাস প্রাকৃতিক প্রক্রিয়া তৈরি হয়, ওজোন ছত্র ওজোন স্তরে সৃষ্টি করেছে। আমরা ল্যাবরেটরিতে এই ওজোন গ্যাসটাকে কিভাবে তৈরি করতে পারি, এর বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্মের আমরা একটু দেখে নিব। ওজোন প্রস্তুতি বা ওজোন সম্পর্কে আমরা ওজনের প্রস্তুতি এবং ওজনের ধর্ম নিয়ে কিছু কথা বলবো। ওজোন তো সাধারণত ওজোন কিন্তু খুব দুস্থিত পদার্থ, সহজে বিয়োজিত হয়ে অক্সিজেন তৈরি করে। সে কারণে খুব সাবধানে ওজোন তৈরি করা, এবং যে টেকনিকটা আমরা অ্যাপ্লাই করি সেটা হলো শব্দহীন তড়িৎক্ষরণ। শব্দহীন তড়িৎক্ষরণ দ্বারা O2কে O3-তে পরিণত করা হয়। বোঝা গেছে? ওজোনাইজার যন্ত্র বলে যন্ত্র আছে, যেখানে শব্দহীন তড়িৎক্ষরণের ফলে আমরা কি করি, একে O2-তে পরিণত করা হয়, O3-তে, এবং শব্দহীন তড়িৎক্ষরণ করা হয়। তড়িৎক্ষরণ মনে থাকবে, শব্দহীন তড়িৎক্ষরণ। এইভাবে আমরা ওজোন তৈরি করি। এবার প্রশ্ন হলো কেন তাহলে নিশ্চয়ই বোঝা গেছে কেন শব্দহীন তড়িৎক্ষরণ করা হয়। কারণ কি বলতো? কারণ যে শব্দ যদি উৎপন্ন হয়, তাহলে শব্দের ফলে উৎপন্ন তাপে O3 সহজে O2-তে বিয়োজিত হয়। বোঝা গেছে? সহজে কিন্তু O2-তে বিয়োজিত হয়, সে কারণে শব্দহীন তড়িৎক্ষরণ করা হয়। ঠিক আছে, প্রস্তুতি। এবার এর যদি আমরা ওজনের ভৌত ধর্ম দেখি, ওজনের ভৌত ধর্ম, তাহলে ওজনে মনে রাখবে এটা হালকা নীল বর্ণের এবং ঝাঁঝালো গন্ধযুক্ত। ওজোন গ্যাস ঝাঁঝালো গন্ধযুক্ত, হালকা নীল বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গ্যাস। এর আমরা এবার রাসায়নিক ধর্ম যদি দেখি, তাহলে এটা কিন্তু রাসায়নিকভাবে খুব সক্রিয়, এবং এর রাসায়নিক সক্রিয়তা মূলত এটা জারক হিসাবে আচরণ করে। ওজোন গ্যাস মূলত জারক হিসাবে আচরণ করে, এবং রাসায়নিক সক্রিয়তার এর কারণ যদি আমরা দেখি, সক্রিয়তার কারণ কি বলতো? এর রাসায়নিকভাবে সক্রিয়তার কারণ কি? কারণ O3 সহজে বিয়োজিত হয়, এবং সহজে বিয়োজিত হয় কি করে? অক্সিজেন তৈরি করে, জায়মান অক্সিজেন উৎপন্ন করে, জায়মান অক্সিজেন।
এবং এই জায়মান অক্সিজেন কি করে, এই জায়মান অক্সিজেন বিভিন্ন পদার্থকে কি করে, জারণ বিক্রিয়া সম্পন্ন করে, জারণ বিক্রিয়া সম্পন্ন করে। বুঝতে পেরেছ? এবং মনে রাখবে O3 তীব্র জারক, এর তীব্র জারক পদার্থ, এবং এর জারণ ধর্ম F2 এর পরেই এর জারণ ধর্ম। ফলে এতটাই সক্রিয়তা নিশ্চয় বোঝা গেছে। তাহলে O3 কিন্তু সাংঘাতিক সক্রিয় একটা পদার্থ, মূলত এরা জারক হিসাবে আচরণ করে এবং এর জারণ ধর্ম দেখাবার কারণ সহজে বিয়োজিত হয়ে যে জায়মান অক্সিজেন তৈরি করে, সেই জায়মান অক্সিজেন বিভিন্ন পদার্থকে কিন্তু জারিত করে এবং এর জারণ ধর্ম ফ্লোরিনের ঠিক পরেই। আমরা এইরকমই এর কিছু জারণ ধর্মের উদাহরণ আমরা দেখে নেব। কিছু জারণ ধর্মের, যেমন যৌগের জারণ, বিভিন্ন যৌগকে জারিত করে, যেমন আম্লিক ফেরাস সালফেট, বর্ণহীন আম্লিক ফেরাস সালফেটকে ওজন কি করে, ফেরিক সালফেট, হলুদ বর্ণের ফেরিক সালফেটে জারিত করে আর নিজে অক্সিজেনে বিজারিত হয়, সেই সঙ্গে জল হয়। এটা হলো বর্ণহীন ফেরাস সালফেটকে হলুদ বর্ণের ফেরিক সালফেটে জারিত করে। এই হলো যৌগের জারণ। এছাড়াও আমরা যদি আরও দেখি, যেমন সালফার ডাইঅক্সাইডকে ওজন কি করে, সালফার ট্রাইঅক্সাইডে জারিত করে। যেমন স্টানাস ক্লোরাইড, আম্লিক স্টানাস ক্লোরাইডকে স্টানিক ক্লোরাইডে জারিত করে। এই যৌগগুলোকে কিন্তু এরকম আরও অনেক উদাহরণ বইতে আছে, আমরা দুই একটা করে মনে রাখার চেষ্টা করব। এই দুটো বিক্রিয়া একটু আলাদা করে মনে রাখার চেষ্টা কর, কারণ এই দুটো বিক্রিয়াতে কিন্তু অক্সিজেন নির্গত হয় না, অক্সিজেন নির্গত হয় না। মনে থাকবে এই দুটো বিক্রিয়া এমন এক দুটো বিক্রিয়া যেটা ওজনের সঙ্গে বিক্রিয়া কিন্তু অক্সিজেন উৎপন্ন হয় না। সব বিক্রিয়াতে অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু এরকম একটা দুটো বিক্রিয়া আছে যেখানে অক্সিজেন উৎপন্ন হয় না। এই হলো যৌগের জারণ ওজনের দ্বারা। আমরা এবার দেখব অধাতব জারণ। ওজন কি করতে পারে, অধাতব মৌলকেও জারিত করতে পারে। আমরা অধাতব মৌলের জারণ দেখে নিব। অধাতুর জারণ, যেমন সালফার। মনে থাকবে কি করে, সালফারকে ওজন সালফুরিক অ্যাসিডে জারিত করে আর নিজে অক্সিজেনে জারিত হয়। যেমন আয়োডিনকে কি করে, আয়োডিক অ্যাসিডে জারিত করে এবং নিজে অক্সিজেনে বিজারিত হয়। এরকম আরও উদাহরণ আছে যেখানে আমরা দেখাতে পারি বিভিন্ন অধাতুকেও কিন্তু এ কী করে, জারণ বিভিন্ন অধাতুকে জারিত করতে পারে ওজন। বোঝা গেছে? এছাড়া ওজন কি করে, ধাতুর সঙ্গে বিক্রিয়া করে। যেমন মার্কারির সঙ্গে বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। মার্কারির সঙ্গে বিক্রিয়া, ওজনের সাথে মার্কারির বিক্রিয়া যদি দেখি তাহলে দেখব মার্কারি ওজনের সঙ্গে বিক্রিয়া করে মার্কিউরাস অক্সাইড তৈরি করে। মনে থাকবে, মার্কিউরাস অক্সাইড তৈরি করে। ঠিক আছে? এবং এক্ষেত্রে কিছু নোটবুক দিয়ে মনে রাখবে যে এই যে উৎপন্ন মার্কিউরাস অক্সাইড কি করে বলো তো, মার্কিউরাস অক্সাইড মার্কারিতে দ্রবীভূত হয় এবং এইভাবে দ্রবীভূত হওয়ার ফলে কি হয়, মার্কারির উজ্জ্বলতা হ্রাস পায়। সেই সঙ্গে আর কি হয় বলো তো, এই যে মার্কারির কাচের গায়ে চলমান ক্ষমতা হ্রাস পায়। বুঝতে পেরেছ? দেখেছো কোনোদিন কাচের গায়ে যদি একটু পারদ ফেলে দেওয়া যায় তাহলে পারদ কিন্তু চলমান অবস্থায় থাকে, কিন্তু যদি একটু ওজন গ্যাস যুক্ত করা যায় তখন তার চলমান ক্ষমতা হ্রাস পায়, কারণ ওজন বিক্রিয়া করে যে মার্কিউরাস অক্সাইড তৈরি করে সেটা মার্কারির মধ্যে দ্রবীভূত থাকে আর মার্কারির উজ্জ্বলতা নষ্ট হয়, চলমান ক্ষমতা হ্রাস পায়। এই ঘটনাটাকে বলা হয় ট্রেইলিং অফ মার্কারি। আমরা জল দিয়ে যদি ঝাঁকিয়ে নিই, জল দিয়ে ঝাঁকিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে, ঝাঁকালে আগের অবস্থায় ফিরে আসে। বোঝা গেছে নিশ্চয়ই? এই ঘটনাটাকে ট্রেইলিং অফ মার্কারি বলে, আগের অবস্থায় ফিরে আসে।
ঠিক আছে, এই হলো বিভিন্ন ধাতুর সাথে বিক্রিয়া, অধাতুর সাথে বিক্রিয়া, সেই সঙ্গে যৌগের সাথে বিক্রিয়া। আমরা আরেকটা বিক্রিয়া একটু দেখে নেব, হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে ওজনের বিক্রিয়া। হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে যদি আমরা ওজনের বিক্রিয়া ঘটাই তাহলে সেক্ষেত্রে জল আর অক্সিজেন উৎপন্ন হয়। আপাত দৃষ্টিতে বিক্রিয়াটা দেখলে মনে হবে এটা ওজনের বিজারণ ধর্ম, কিন্তু আদতে এটা ওজনের জারণ ধর্মে প্রকাশ পায়। আমরা যদি এখানে অক্সিজেন -1 থেকে অক্সিজেনের এক্ষেত্রে কিন্তু কী হলো, অক্সিজেন যে দেখতে হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা -1 এবং অক্সিজেন এক্ষেত্রে কি করেছে, এখানে আর এ আছে O3-তে আছে 0 থেকে এখানে চলে গেছে, এটাতে থেকে 0, আর এখানে 0 থেকে চলে গেছে -2, ফলে এখানে এই যা বিক্রিয়াটা জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে জারণ, আর এখানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে বিজারণ, অর্থাৎ ওজন হাইড্রোজেন পারঅক্সাইডকে অক্সিজেনে জারিত করেছে, নিজে জলে বিজারিত হলো। এই বিক্রিয়ার সাহায্যে কিন্তু আমরা প্রমাণ করতে পারি যে হাইড্রোজেন পারঅক্সাইড অপেক্ষা ওজন তীব্র জারক। ঠিক আছে, এই বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো। এবার ওজনের যদি আমরা দেখি ব্যবহার, ওজনের কিন্তু জীবাণুনাশক ধর্ম আছে, ফলে আমরা বিভিন্ন সুড়ঙ্গ, সিনেমা হল ইত্যাদি জায়গার বাতাস দূষণমুক্ত করার জন্য, জীবাণুমুক্ত করার জন্য আমরা ওজনকে ব্যবহার করে থাকি। বোঝা গেছে? এছাড়া ওজন বিভিন্ন জায়গায় জৈব যৌগের দ্বিবন্ধনের অবস্থান জানার জন্য ওজন ব্যবহার করা হয়। তারপিন তেল দ্বারা ওজন শোষিত হয়। আর এই হলো ওজনের একটা সামগ্রিক ধারণা। ফলে আজকের আমরা পরীক্ষাগারে ডাই অক্সিজেনের প্রস্তুতি, বিভিন্ন ধরনের অক্সাইডের ধারণা এবং সেই সঙ্গে O3-র পরীক্ষাগারের প্রস্তুতি ধর্ম নিয়ে আলোচনা করলাম। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং এই ধারণাগুলো তোমাদের দীর্ঘদিন মাথায় থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।